আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, জীবনের সব ক্ষেত্রে একটা হিসাবের খাতা থাকে। রাজনীতির ক্ষেত্রে এই হিসাবের খাতাটি আরও বড় হওয়া দরকার এবং গুরুত্বপূর্ণ হওয়া দরকার। আপনারা যারা সত্যজিৎ রায়ের সে বিখ্যাত সিনেমা হীরক রাজার দেশে দেখেছেন, সেখানে দেখবেন যে একটা পাগলা রাজা, তারও একজন সভা পণ্ডিত থাকে, তারও একজন সভা কবি থাকে এবং সবাই রাজার সঙ্গে জিহুজুর জিহুজুর করলেও তিনি, যিনি সভাপণ্ডিত ও যিনি রাজ জ্যোতিষী, লক্ষ্য করবেন সেই রাজ জ্যোতিষী তিনি কিন্তু হীরক রাজার সঙ্গে সব কথায় একমত পোষণ করেন না। তিনি হীরক রাজাকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন এবং রাজার ইচ্ছায় তিনি খুব সুকৌশলে তাকে বিভিন্ন পরামর্শ দেন, যেটি শিক্ষামন্ত্রী, যেটি অন্য যে সকল যুদ্ধমন্ত্রী, পুলিশ মন্ত্রী রয়েছেন, তারা ঠিক ওইভাবে রাজ পণ্ডিত বা রাজার যে সভা পণ্ডিত, রাজ জ্যোতিষী, তার মতো ওইভাবে বলতে পারেন না। তো ওই যে রাজ জ্যোতিষী, তার সামনে দেখবেন একটা বিরাট খাতা আছে এবং সেই খাতা নিয়ে সে সারাক্ষণ ব্যস্ত থাকে। জটিল সারাদিন গণনা করে কিভাবে রাষ্ট্র চলবে, কিভাবে রাজার ভাগ্য নির্ধারণ হবে, কিভাবে রাজার কোষ্ঠী নির্ধারণ হবে। এই কাজে নিয়ে সে এত ব্যস্ত থাকে যে রাজা যে আনন্দ করেন বা ফুর্তি করেন বা রাজার যারা লোকজন যারা যে ভাড়ামি করেন, এই দিকে তার খেয়াল থাকে না। এবং ওই ডায়ালগগুলো দেখলেই বুঝতে পারবেন। তো কাজেই জীবনের সব ক্ষেত্রে কিছু কিছু জায়গা পবিত্র রাখতে হয়। জীবনের কিছু কিছু ক্ষেত্রে কিছু জায়গা যাকে বলা হয় দার্শনিকদের হাতে ছেড়ে দিতে হয়, ফিলোসফারদের হাতে ছেড়ে দিতে হয়, পরিকল্পনাবিদদের হাতে ছেড়ে দিতে হয়। যেমন আমাদের দেশের পরিকল্পনা মন্ত্রণালয় আছেন। তো এই যে পরিকল্পনা মন্ত্রণালয়, এটিকে সব আমাদের দেশে, স্বাধীন বাংলাদেশে সবাই এটাকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে। অথচ এই দেশের সবচেয়ে ১ নম্বর মন্ত্রণালয় হওয়া উচিত পরিকল্পনা মন্ত্রণালয় বা পরিকল্পনা কমিশন। কিন্তু সেটি আমাদের দেশে হয় না। এটিকে অর্থমন্ত্রীর সাথে বা অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে একত্র করে দেওয়া হয় এবং এখানে যাকে মন্ত্রী বানানো হয় তাকে মনে করা হয় দুর্ভাগা মন্ত্রী, তার কোনো কাজ নেই। অথচ সব কাজ কিন্তু এখান থেকেই হওয়া উচিত। আরেকটি হলো সরকারের পরিসংখ্যান বিভাগ। এই সরকারের কোথায় কি হলো বা না হলো, এটি গণনা করার জন্য সরকারের একটা বিভাগ আছে, পরিসংখ্যান ব্যুরো বা পরিসংখ্যান বিভাগ। এখানেও যারা নিয়োগ লাভ করবেন, বিশ্বের সবচেয়ে জ্ঞানী, গুণী অর্থনীতিবিদ, তাদেরকে এখানে নিয়োগ দিতে হবে। আমাদের যে পরিসংখ্যান বিভাগ কোন পর্যায়ে আছে, এটা আপনারা যদি বাস্তবে জানার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে আমাদের যে পতনের জন্য, সরকারের যে পতন, সেই পতনের জন্য প্রথম এবং প্রধান যে কারণ, সেটা হলো কোনো সরকার তার যে রাজনীতির যে মাস্টার প্ল্যান, রাষ্ট্র পরিচালনার যে মাস্টার প্ল্যান, এটা তারা করতে পারে না। কোনো প্ল্যান নেই। রাজার যেটা ইচ্ছা, প্রধানমন্ত্রীর যেটা ইচ্ছা, রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের যেটা ইচ্ছা, ওটাই তার মাস্টার প্ল্যান। মুখ দিয়ে যা আসলো বলল, এটা করো, এটা করো, এটাই মাস্টার প্ল্যান। ওকে ধরো, ওরে মারো, ওরে কাটো, ওখানে টাকা খরচ করো, ওখানে খাল কাটো, ওখানে বিল ছাড়ো, ওখানে ইঁদুর ধরে মানে ইঁদুর নিধন উদ্বোধন করো, এরকম নানা রকম কথাবার্তা যে যার মতো চলতে থাকে। এটা অনেকটা যে সেই নায়ক রাজ্জাকের একটা বিখ্যাত সিনেমা আছে পাগলা রাজা, ওইরকম একটা পাগলা রাজার মতো কাণ্ড কারখানা চলে। কিন্তু নর্মালি তো আসলে এইভাবে চলার কথা না। তার দল পরিচালনার জন্য একটা মাস্টার প্ল্যান লাগবে, রাষ্ট্র পরিচালনার জন্য একটা মাস্টার প্ল্যান লাগবে এবং সরকার পরিচালনার জন্য একটা মাস্টার প্ল্যান লাগবে। কিন্তু যেই মুহূর্তে মানুষ ক্ষমতায় আসে, সে দল, সরকার, রাষ্ট্র তিনটিকে একত্র করে ফেলে এবং এই যে যারা মাস্টার প্ল্যান করবে, সেই মাস্টার প্ল্যানটা কারা করছে তাদেরকে হয়তো ৫ বছর ১০ বছর পরে সেই যে তার যখন ক্ষমতা চলে যায়, তখন সে জানতেও পারে না যে দেয়ার ওয়াজ এ প্ল্যানার, দেয়ার ওয়াজ এ ফিলোসফার। বাংলাদেশ ব্যাংকের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পদ আছে,
প্রধান অর্থনীতিবিদ। আমরা গভর্নরকে নিয়ে ব্যস্ত, ডিপটি গভর্নরকে নিয়ে ব্যস্ত, যিনি গোয়েন্দা শাখা দেখেন, বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ দেখেন, তাকে নিয়ে ব্যস্ত। কিন্তু বাংলাদেশ ব্যাংকের যে একটা পদ আছে প্রধান অর্থনীতিবিদ, তাকে নিয়ে আমাদের মানুষের কোনো আধিক্যতা নেই, অথচ ব্যাংকের সব কিছু নির্ভর করবে এই প্রধান অর্থনীতিবিদের উপর। তো এরকম বিষয়গুলো যদি আপনি ধরেন, তো সেক্ষেত্রে এই বর্তমান সরকারের যে সফলতা, সেই সফলতা নির্ভর করবে যদি তাদের এরকম প্ল্যান করার মতো লোক থাকে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি, কখনই গত 17 বছরে মানে বিএনপি ক্ষমতা চলে যাওয়ার পরে বা তারও আগে কোনোদিন এই দল পরিচালনার জন্য কোনো মাস্টার প্ল্যান আর ছিল আমার জানা নেই। তবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব কিন্তু একটা পলিটিক্যাল স্কুল খুলেছিলেন এবং সেই স্কুলের একজন প্রিন্সিপাল তিনি নিয়োগ দিয়েছিলেন। তো সেটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু সেটাকে আর বিএনপি এরকম কোনো প্রিন্সিপালের মধ্যে নাই। আর গত 18 মাসে তো এরকম অবস্থা হয়ে গেছে যে ছাত্ররা প্রিন্সিপালের যেভাবে ধরে ধরে কান মলে দিয়েছে, এখন আর কেউ প্রিন্সিপাল হতে চাইবে না। আর বিশেষ করে পলিটিক্যাল প্রিন্সিপাল তো সম্ভবই না। ছাত্র এসে বলবে, তুই কে, তুই কোথা থেকে লেখাপড়া করেছিস, তুই আমাকে শেখাতে কি শিখাবি, চাঁদাবাজির ব্যাপার তোর কোনো অভিজ্ঞতা আছে, তুই জানিস আমি কত টাকা চাঁদা কালেকশন করি, কত টাকা নিজের জন্য ব্যয় করি, আমার নেতাকে কত টাকা দিই, কর্মীকে কত টাকা দিই, কোথায় কোথায় চাঁদার ভাগ যেতে হয়, কি তুই জানিস, তুই কি ঘোড়ার ডিমের প্রিন্সিপাল হয়েছিস। তো এরকম এখন আমাদের সেই যে কোনো রাজনৈতিক দলের জন্য এটা হয়ে গেছে নির্মম বাস্তবতা। কিন্তু আসলে আমাদের একটা রাজনৈতিক মাস্টার প্ল্যান দরকার, মাস্টার প্ল্যানার দরকার। তো সেই অর্থে বর্তমান সরকারের কোনো মাস্টার প্ল্যান নেই। অথচ আগামী 7 দিন কিভাবে চলবে রাষ্ট্র, দল, কী কী সমস্যা হতে পারে, এই বিষয়গুলো নিয়ে যদি সরকার প্রধানের একটা গ্রাউন্ড ওয়ার্ক থাকে, তার সামনে একটা পেপার ওয়ার্ক থাকে, হি কুড ডু বেটার, ইভেন বেটার দ্যান এভার। সবচেয়ে তিনি ভালো করতে পারবেন। উদাহরণ হিসেবে বলি, তেলের দাম, যেমন আজকে এই ভিডিওটা যখন করছি তখন তেলের দাম বাড়ানো হলো। তো তেলের দাম বাড়ালে কী কী লাভ হবে, কী কী ক্ষতি হবে, এবং এটার ফলে জনমনে কতটা স্বস্তি আনা যাবে, আর স্বস্তি না আনা গেলে এটা কতটা বিরূপ পরিস্থিতি হবে, সেটি নিয়ে কোনো মাস্টার প্ল্যান সরকার করেছে বলে আমার কাছে মনে হচ্ছে না। এর কারণ হলো যে এই যে তেলের দাম বাড়ানো হলো, এখনও যদি পেট্রোল পাম্পগুলোতে ভিড় থাকে, মানুষ মেজাজ রাখতে পারবে না, তেলের দাম বৃদ্ধি দেবেন এবং পেট্রোল পাম্পগুলোতে মারামারি শুরু হয়ে যাবে। তো কাজেই কোনো রকম মাস্টার প্ল্যান ছাড়া যখন হঠাৎ করে একটা আপনি পরিকল্পনা নেন, ওটা বুমেরাং হয়ে যায়। ধরুন আগামী 7 দিনে বাংলাদেশে কী কী হতে পারে, ইসলামী ব্যাংকে কি ঘটবে আগামী 7 দিনে, এটার উপরে রাজনীতির কোর্স অফ অ্যাকশন পরিবর্তন হয়ে যাবে। বাংলাদেশ ব্যাংকে যে গভর্নর সাহেব আছেন, তিনি এসএলএমের যে 5টি ব্যাংক, সেই ব্যাপারে কী সিদ্ধান্ত নেবেন, আর এসএলএমের সেই 5টি ব্যাংকে এখন জামাতের যে সমস্ত লোকজন আছে এবং ইসলামী ব্যাংকে জামাতের যে সমস্ত লোকজন আছে, তারা কী সিদ্ধান্ত নেবেন, তার উপরে রাজনীতির ভবিষ্যৎ নির্ভর করবে। এবং এইগুলো মোকাবেলা করার জন্য মাস্টার প্ল্যান না নিয়ে এই ব্যাপারে যদি কেউ সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে তারা মূলত সরকারের জন্য একটি জ্বলন্ত অঙ্গার তৈরি করে ফেলেছেন, জ্বলন্ত কয়লা। সেই কয়লায় হাত দিলে হাত পুড়ে যাবে, আর কয়লা যদি ঠান্ডা হয় হাতে ময়লা লাগবে, ছাই হয়ে যাবে। আচ্ছা, এরপরে এই যে তেল আমদানি নিয়ে সরকারের মাস্টার প্ল্যান কি, এগুলো নিয়ে যদি জনগণকে সম্পৃক্ত করা হয়, সভা সমিতি সেমিনার আয়োজন করা হয়, নাও ইটস নিড আইডিয়া। সরকারের একার পক্ষে এই আইডিয়া সম্ভব নয়। সরকার যদি এগুলো নিয়ে ব্যাপক সভা সমিতি সেমিনার করে, তাদের তো লোকের অভাব নাই, প্রেস ক্লাবে এই তেল সমস্যা নিয়ে করণীয় শীর্ষক আলোচনা সভা, সরকার তথ্য মন্ত্রণালয় করতে পারে, প্রেস ক্লাব করতে পারে, পত্রপত্রিকাগুলো করতে পারে, টেলিভিশনগুলো করতে পারে, সিরিজ অফ বৈঠক। এখানে সরকারি ইনভেস্টমেন্ট খুব জিরো, খুব অল্প, কিন্তু মানুষজন অ্যালার্ট হয়ে যাবে এবং আমাদেরই মধ্যে
হয়তো দেখা গেল যে আমি সারাক্ষণ বসে যে চিন্তা করি তার চেয়ে আমার ড্রাইভারের মাথায় একটা ভালো বুদ্ধি চলে আসতে পারে। তো এই আলাপ আলোচনার মধ্যে দেখা গেল এমন সব সিদ্ধান্ত আসলো যে এই সিদ্ধান্তগুলো সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আবার অন্যদিকে যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নাও আসে, কেবল সমস্যা নিয়ে আলাপ আলোচনা করার কারণে কি হচ্ছে, মানুষের উত্তেজনা প্রশমিত হয়ে যাবে। মানুষ এই সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল হয়ে পড়বে। কিন্তু সেই ধরনের কোনো উদ্যোগ আমরা এখন পর্যন্ত দেখছি না। এরপর আমাদের সাথে যে চীনের কিছু সমস্যা হচ্ছে, ভারতের মহা সমস্যা, আমেরিকার সাথে আমাদের যে মারাত্মক কতগুলো সমস্যা আছে কূটনীতির অঙ্গনে। এই সমস্যাগুলোর সঙ্গে আমাদের সীমান্তে গোলাগুলি, এই সমস্যাগুলোর সঙ্গে আমাদের রোহিঙ্গা প্রত্যাবর্ষণ, এই সমস্যাগুলোর সঙ্গে আমাদের ফরেন রেমিটেন্স, আমাদের আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য, আমাদের গার্মেন্টস এক্সপোর্ট, এর সব কিছু জড়িত। কিন্তু এগুলো নিয়ে যে বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক গ্রুপ তৈরি করা, তাদেরকে দিয়ে জনমত তৈরি করা, সরকার আসলে কী চাচ্ছে? সরকার কি চাচ্ছে যে আমেরিকার সাথে সম্পর্কটা ভালো হোক? যে চুক্তি ইউজ করে গেছেন সেই চুক্তিটা বলবৎ থাকুক? নাকি সরকার এই চুক্তিটা বাদ দিতে চাচ্ছে? যেটাই সে করতে চাক না কেন, একটা মাস্টার প্ল্যানের অধীন এগুলো নিয়ে গণমত এবং জনমত তৈরি করতে হবে। এটা আমেরিকাতে হয়, ভারতে হয়, তাদের প্রচুর থিঙ্ক ট্যাঙ্ক থাকে। সেই থিঙ্ক ট্যাঙ্কে সরকার টাকা দেয়, গোপনে টাকা দেয়, গোয়েন্দা সংস্থার মাধ্যমে টাকা দেয়, এনজিও ব্যুরোর মাধ্যমে